আমরা যে গাড়িটা দেখতেছি এটা হচ্ছে টয়োটা পিয়াস 2014 মডেলের গাড়ি। আর আপনারা জানেন যে পিয়াস শুধুমাত্র হাইব্রিড গাড়িও হয়ে থাকে, পিয়াস নন হাইব্রিড হয় না। সো এই গাড়িটার ব্যাটারিটা দুর্বল হয়ে গেছে, অর্থাৎ কিছু সেল নষ্ট হয়ে গেছে। তো প্রাথমিকভাবে আসলে এটা সার্ভিসিং করে দেখা হবে যে সার্ভিসিং করলে কতটুকু কাজ হয় এবং সার্ভিসিং করলে পারফরমেন্স কেমন হয়, এই জিনিসটা আমরা প্রথমে দেখব। তো এই হচ্ছে গাড়িটা, ব্যাটারিটা খোলা হচ্ছে। ব্যাটারিটা খোলার পরে এটা সার্ভিস করে আবার ফিটিং করে দেখব যে কেমন পারফরমেন্স দেয়, তারপরে আমি বাকি বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো চলুন আমরা প্রথমে আগে দেখি ব্যাটারিটা কীভাবে সার্ভিস করতে হয়, তারপরে বাকি বিস্তারিত নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। বাংলা টেক ডেস্কে খন্ডবেশ্বরী। আর নিশ্চয় দেখেছেন টয়োটা পিয়াস হাইব্রিড গাড়ি 2014 মডেলের যে গাড়িটা দেখিয়েছি আপনাদেরকে। আর এই গাড়িগুলো হাইব্রিডই হয়ে থাকে, টয়োটা পিয়াস কখনো নন হাইব্রিড হয় না। সো আজকে কথা বলবো হাইব্রিড গাড়ি নিয়ে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে এখন হাইব্রিড গাড়ি চলে এসেছে এবং অনেকেই কিনছে। তো হাইব্রিড গাড়ির ভালো দিক এবং খারাপ দিক দুটোই আছে। সো আজকে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। তার আগে যে হাইব্রিড গাড়িটা আপনাদেরকে দেখিয়েছি, এই হাইব্রিড গাড়িটার ব্যাটারির ব্যাকআপ কিছুটা কমে গেছে। এটা মূলত সার্ভিসিং করা হবে। সার্ভিসিং করার পর কেমন পারফরমেন্স দেয়, তাতে করে কিছুটা ব্যাটারিটা আপগ্রেড হয় কিনা, এই বিষয়গুলো সরাসরি আপনাদেরকে দেখাবো এবং ভালো দিক খারাপ দিক দুটো নিয়ে কথা বলবো। প্রথমে হাইব্রিড গাড়ির ব্যাটারি সার্ভিসিং করা দেখে আসি, তারপরে আমরা বাকি বিস্তারিত নিয়ে আসি। ব্যাটারিটা খোলার পরে আসলে দেখা গেছে যে এই পাতগুলোতে প্রচুর পরিমাণে কার্বন জমে গেছে। ব্যাটারির সেলগুলি অল্টারনেট করে কার্বনগুলো পরিষ্কার করে দেখবো যে কেমন পারফরমেন্স দেয়। তো এগুলো আসলে সবগুলো আলাদা আলাদা করে খুলে তারপরে এইভাবে সবগুলোতে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ কার্বন জমে গেছে। তো প্রথমে আমরা একটু কার্বনগুলো পরিষ্কার করে নেই, এটা একটা কেমিক্যাল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। দেন আমরা এটা আবারও নতুন করে ফিটিং করব। ফিটিং করে আমি আপনাদেরকে দেখাবো যে ব্যাটারির পারফরমেন্সটা আসলে আগের থেকে কিছুটা উন্নতি হয় নাকি আগের মতোই থাকে, নাকি ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো। এটা একটা কেমিক্যাল, এই কেমিক্যালের ভিতরে দিয়ে এগুলো পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পরে আমরা দেখব পারফরমেন্সটা কেমন হয়। তো আমি দেখতেছি একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিন হয়ে গেছে। আবারও দ্বিতীয়বার পরিষ্কার করে নেই, তারপরে এগুলাকে কাপড় দিয়ে মুছে এবং আরও একটা অয়েল আছে সেই অয়েলটা মিক্স করে তারপরে ফিটিং করতে হবে, কারণ ওই অয়েলটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আবারও কার্বন ধরার সম্ভাবনা আছে। সো এই হচ্ছে ক্লিন করার পর এই হচ্ছে অবস্থা। এখন এটাতে সেই অয়েলটা লাগানো হবে, তারপরে পুনরায় ফিটিং করে ড্রাইভ টেস্ট করে আমি আপনাদেরকে দেখাবো যে পারফরমেন্স আগের থেকে উন্নত হয় নাকি আগের মতোই থাকে, নাকি ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো সবচেয়ে ভালো হয় যদি ব্যাটারিটা খারাপ হওয়ার আগেই যদি সার্ভিসটা করে, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। তো ব্যাটারিটা খোলার পরে আসলে সেলগুলো অল্টারনেট করে দেওয়া হবে, কারণ যদি শুধুমাত্র কার্বনটা পরিষ্কার করা হতো তাহলে হয়তো সেলগুলি, তাহলে পুরো ব্যাটারিটা খোলা দরকার ছিল না। সো যেহেতু সেলগুলো অল্টারনেট করে দেওয়া হবে, কারণ কিছু সেল নষ্ট আছে, সেই নষ্ট সেলগুলো একটু অল্টারনেট করে দেওয়া হবে, তারপরে আমরা দেখব। তো এই সেলগুলো অল্টারনেট করে দিচ্ছে, ঠিক আছে। অল্টারনেট করে দেওয়ার পরে আমরা গাড়ি ড্রাইভ টেস্টে ক্যালিব্রেশন করে দেখা হয়েছে যে কোন সেলগুলো খারাপ আছে। সো যে সেলগুলো খারাপ আছে সেই সেলগুলো কিন্তু অল্টারনেট করে দেওয়া হচ্ছে। তো যাই হোক, আমরা সেলগুলো অল্টারনেট করে দেখলাম, এবার আমরা ফিটিং করে দেখব এবং ড্রাইভ টেস্ট করে দেখব যে আসলে পারফরমেন্সটা কেমন দেয়। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে হাইব্রিডের কাজ। আসলে হাইব্রিডের কাজ কিন্তু সবাই পারফেক্টভাবে করতে পারে না।
সো হাইব্রিডের কাজটা এমন জায়গা থেকে করানো উচিত যেখান থেকে হাইব্রিডের কাজটা করলে পারফেক্ট হবে, সেটা ব্যাটারি রিপ্লেস হোক আর সার্ভিসিংই হোক আর হাইব্রিডের ইলেকট্রিক ফলস কিংবা টেলিভিশন। সো এই কাজগুলো আসলে পারফেক্ট জায়গা থেকে করা উচিত। তো আমি এখানে যেটা দেখতেছি সেটা আসলে এর আগেও আমি দেখিয়েছি আপনাদেরকে, নোয়া স্কোয়ার গাড়ির ব্যাটারি রিপ্লেস করে দেখিয়েছি এখান থেকে। দেন সে গাড়িটা আসলে অনেক ভালো হয়েছিল, সাকসেস হয়েছিল। আর আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি টয়োটা পিয়াস 2014 মডেলের, যে গাড়িটার কিছু সেল খারাপ আছে। সো ফিটিং করা হয়ে গেছে মোর দ্যান 1 উইক। গাড়িটা ড্রাইভ করার পরে আমি আপনাদেরকে পারফরমেন্সটা জানাই দেবো যে এক সপ্তাহ আসলে কেমন গাড়িটার রান হয়েছে, এক সপ্তাহের মধ্যে গাড়িটা কোনো সমস্যা হয়েছে কিনা। তো এই বিষয়গুলো আমি এক সপ্তাহ পরে আসলে আমি পারফরমেন্সটা আপনাদেরকে জানিয়ে দেব। তো যাই হোক, এগুলো পরিষ্কার করার পরে এগুলো নতুন করে ফিটিং করা হচ্ছে। আমরা একটু দেখি ফিটিং করার পর কী অবস্থা। তো এগুলো আসলে কেমিক্যাল দিয়ে ওয়াশ করা হয়েছে, এখন কেমিক্যাল দিয়ে ওয়াশ করার পরে এগুলো ফিটিং করা হচ্ছে। ফিটিং করার পর ব্যাটারি মোটামুটি অল্টারনেট করা হয়েছে, যে সেলগুলো খারাপ সেই সেলগুলো অল্টারনেট করা হয়েছে। দেন চাইলে কেউ অল্টারনেট করতে পারে এবং চাইলে রিপ্লেসও করতে পারে। আর রিপ্লেস করার পরে পারফরমেন্সটা কেমন হবে আসলে সেটা হচ্ছে বড় বিষয়। এবং চাইলে নতুন ব্যাটারিও রিপ্লেস করে নিতে পারেন এবং রিকন্ডিশন ব্যাটারিও চাইলে রিপ্লেস করা যায়। মোটামুটি সব অপশানগুলোই আছে। আর বাংলাদেশে সব জায়গায় এই কাজটা পারফেক্ট হয় না, সেটা আপনারা অনেকেই জানেন। তো ইলেকট্রিক অপশান হাইব্রিড গাড়ি অনেক সেন্সিটিভ একটা বিষয়। সো এই গাড়িগুলো আসলে সব জায়গা থেকে না করাই ভালো। তো যাই হোক, বাকি বিস্তারিত বলতে পারবো গাড়িতে ইনস্টল করার পর। যাই হোক, আমরা একটু দেখি গাড়িতে ইনস্টল করার পরে আমি বাকি বিস্তারিত নিয়ে আসছি। মোটামুটি ব্যাটারিটা সার্ভিসিং করা কমপ্লিট। এইবার আমরা যাব ফাইনালি গাড়িতে ইনস্টল করার পরে আসলে দেখব যে ড্যাশবোর্ডে কোনো ধরনের কোড শো করে কিনা এবং ব্যাটারিটার ফিটিং সেট আপ সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেন এক সপ্তাহ ড্রাইভ করার পরে আমি আসলে ফাইনালি রিভিউটা আপনাদেরকে জানিয়ে দেব যে আসলে এইভাবে সার্ভিসিং করলে ব্যাটারি কতটুকু পারফরমেন্স পাওয়া যাবে কিংবা ব্যাটারি চেঞ্জ করতে হবে নাকি। যেহেতু হাইব্রিডের অপশনটা বাংলাদেশে নতুন, তো সেজন্য আসলে কিছু কিছু কাজ আছে সেগুলো তারা পরীক্ষামূলকভাবে করার পরে আসলে এটার ফাইনালি একটা রেজাল্ট পাওয়া যায় যে এইভাবে করলে আসলে কেমন পারফরমেন্স পাওয়া যায়। তো সেরকমই আসলে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে এভাবে আসলে সার্ভিস কতটুকু ভালো হয়। দেন ব্যাটারিটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, আমরা চলে আসলাম ড্যাশবোর্ডে। অ্যান্ড দেন ড্যাশবোর্ডে আসার পরে দেখতেছি ড্যাশবোর্ডে কোনো ধরনের কোড শো করে নেই, অর্থাৎ কম্পিউটার টেলিভিশনের মতো কোনো অপশান আসেনি। দেন পারফরমেন্স আশা করা যায় ভালো মনে হচ্ছে। দেন ড্রাইভ করার পরে আসলে বাকি বিস্তারিত বলে দিতে পারবো আমি। আমরা একটু ড্রাইভ টেস্টে চলে যাব, ড্রাইভ টেস্ট থেকে ঘুরে এসে আমি বাকি বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে। আশা করি সঙ্গেই থাকবেন। তো আমরা দেখলাম হাইব্রিড গাড়ির ব্যাটারিটা সার্ভিসিং করা। তো আসলে মূলত বাংলাদেশে হাইব্রিড গাড়িগুলো নতুন এবং হাইব্রিড গাড়ি যারা টেকনিশিয়ান আছে তারাও কিন্তু নতুন। সো যার কারণে মোটামুটি একটা সমস্যা আছে। তো হাইব্রিড গাড়ির খারাপ দিক এবং ভালো দিক, প্রথমে আমরা হাইব্রিড গাড়ির ভালো দিকটা বলি। আর ভালো দিকটা যদি বলি, প্রথমে বলতে হয় সাশ্রয়ী, অর্থাৎ এক কথায় বলতে পারি পেট্রোল খরচ অনেক কম। এদিক দিয়ে মোটামুটি অনেকটাই সাশ্রয়। তার মানে হচ্ছে পেট্রোল চালিত একটা গাড়িতে যদি প্রতি লিটার পেট্রোলে আপনি 10 কিলো বা 12 কিলো রান করতে পারেন, হাইব্রিড গাড়িতে সেক্ষেত্রে 18 থেকে 20 কিলোমিটার রান করা যায় এবং কখনো কখনো তারও বেশি রান করা যায়। সো এদিক দিয়ে বলতে পারেন অনেক সেফ। তো আমরা সবসময় কিন্তু এই জিনিসটাই খুঁজি যে একটু পেট্রোল খরচ কম হবে, গাড়িও ভালো থাকবে, এই বিষয়গুলো কিন্তু আমরা সবসময় চিন্তা করি। তো এই চিন্তা করে যদি গাড়ি কেনেন তাহলে হাইব্রিড গাড়ি বেস্ট। তাহলে আসা যাক এবার হাইব্রিড গাড়ির খারাপ দিকটা। খারাপ দিকটা এটাই, যারা ভাড়া দেওয়ার জন্য হাইব্রিড গাড়ি কিনতে চান অর্থাৎ রেন্টি গাড়ির জন্য, তাদের জন্য কিন্তু খুব একটা সুবিধাজনক না। কারণ হচ্ছে হাইব্রিড গাড়ির মেইনটেনেন্স খরচ অনেক বেশি। মেইনটেনেন্স খরচ বলতে আপনি যদি একটা ব্রেকটা ফুল সার্ভিসিং করাতে চান সেক্ষেত্রে কিন্তু প্রায় 60 থেকে 70 হাজার টাকা চলে যায়। আবার যদি ব্যাটারির কোনো সমস্যা হয়ে থাকে, ব্যাটারি রিপ্লেস করতে চান, সেক্ষেত্রে কিন্তু খরচের কোনো শেষ থাকে না। কোথাও গেলে বলবে 1 লাখ টাকা, কোথাও বলবে 1.5 লাখ টাকা, মানে এটার এক্স্যাক্টলি আসলে পারফেক্ট প্রাইসটা আপনি পাবেন না। তো যেহেতু হাইব্রিড গাড়ি নতুন, বাংলাদেশে অ্যাভেলেবল সবকিছু না পাওয়ার কারণে কিন্তু দামটা একটু বেশি। অর্থাৎ ব্যাটারি হয়তো ব্র্যান্ড নিউ কিংবা রিকন্ডিশন যেটাই নেন না কেন,
মার্কেটে যখন শর্ট থাকে তখন দামটা বেশি থাকে, আবার মার্কেটে যখন অ্যাভেলেবেল থাকে তখন দাম কম থাকে। যেমন হাইব্রিড গাড়ির রিকন্ডিশন ব্যাটারি রিপ্লেস করা যায়, আবার ব্র্যান্ড নিউ রিপ্লেস করা যায়। ব্র্যান্ড নিউটা হয়ে থাকে চায়না, আর রিকন্ডিশনটা জাপানিতে পাওয়া যায়। বাট রিকন্ডিশনটার মধ্যে কিছু সমস্যা থাকে, যেমন দেখা গেছে যে আপনার গাড়িতে বেশ কিছু সেল নষ্ট হয়ে গেছে আর কিছু সেল ভালো আছে। তো দেখা গেছে একটা রিপ্লেস করে যদি আপনি সেলগুলো চেঞ্জ করে দেন, যে সেলগুলো খারাপ হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স পাওয়া যায় না। রিসেন্টলি আমি একটা হাইব্রিড নোয়া গাড়ির ব্যাটারি রিপ্লেস করে দেখিয়েছি আপনাদেরকে, অর্থাৎ ব্যাটারির সেলগুলো চেঞ্জ করা হয়েছে। তো সেটার পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না। আর আজকে যে গাড়িটা দেখিয়েছি আপনাদেরকে, এটা হচ্ছে 14 মডেলের টয়োটা পিয়াস গাড়ি। ব্যাটারিটা সার্ভিসিং করার পর ব্যাটারির ইলেকট্রিক জয়েন্ট গুলোতে কার্বন থাকে, এই কার্বন গুলো পরিষ্কার করার পর ব্যাটারির সেল গুলো অল্টারনেট করে দেওয়ার পর তো তখন কিন্তু পারফরমেন্সটা ভালো ছিল। তো আজকের এই ভিডিওটা আমি প্রায় এক সপ্তাহ গাড়িটা ড্রাইভ করার পরে কিন্তু আজকে আমি এই ভিডিওটার পারফরমেন্স নিয়ে কথা বলতেছি। তো এক সপ্তাহ পরে আমি দেখলাম সেটা হচ্ছে তো সার্ভিসিং করে খুব একটা ভালো ফলাফল কিন্তু পাওয়া যায় না। তো যাই হোক, হাইব্রিড গাড়ির খারাপ দিক হচ্ছে মেইনটেনেন্স খরচ বেশি। ভাড়া চালে তো গাড়িগুলোর জন্য আমার মনে হয় না খুব একটা ভালো হবে। যারা পার্সোনালি প্রাইভেট ইউজ করতে চান তাদের জন্য হাইব্রিড গাড়ি খুবই ভালো গাড়ি। তো আমরা জানলাম যে হাইব্রিড গাড়ির ভালো দিক এবং খারাপ দিক, এবং এখানে হাইব্রিড গাড়ির বিভিন্ন অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ব্যাটারি রিপ্লেস, মেইনটেনেন্স সবকিছুই করতে পারবেন। আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান কিংবা হাইব্রিড গাড়ি সম্পর্কে জানতে চান, আপনারা চাইলে আমার এই ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন, এবং চাইলে সরাসরি এসে ভিজিট করে যেতে পারেন। আর ওয়ার্কশপের লোকেশনটা হচ্ছে মাদানি অ্যাভিনিউ, 100 ফিট রোড, বারিধারা, ঢাকা। ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার বিস্তারিত সবকিছু দেওয়া আছে, আপনারা চাইলে ফোন করে বাকি বিস্তারিত জেনে নিতে পারেন। এবং আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ভালো থাকলে একটা লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাই।